মহান, লাও 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 সালাম, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান। লাও 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 সালাম, ফজুরিবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সদর থানার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ফরিদপুর জেলার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সহযোগী সংগঠনের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সহযোগী সংগঠনের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ডোনার কাউন্সিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। রাজনৈতিক পক্ষ থেকে, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, লাও 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 সালাম। হে অতিথি হে মহান, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিশেষ অতিথির আগমন। শুভেচ্ছা স্বাগতম, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, লাও 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 সালাম, লাও 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 সালাম, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান। লাও 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 সালাম, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। উপস্থিত ভাইয়ের আমার, এই মুহূর্তে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মেজবাজান মুজাদ্দিদি আলোচনা করে মুনাফিকদেরকে জাকের পার্টি থেকে বের করার জন্য অন্য একটা সংগঠনের নাম দিয়েছে। আপনারা বিভ্রান্তি হবেন না, ভাইয়ের আমার, জাকের পার্টি পীর কেবলাজান হুজুরের দল। আকর্ষিক পীর সাহেবের যারা মুরিদ, আমার পীর কেবলাজান হুজুরের যারা মুরিদ, অথচ তারা জাকের পার্টি করে না। পীর কেবলাজান হুজুর বলেছেন তাদেরকে মুনাফিক বলা চলে। বসে পড়েন, আপনারা বসে পড়েন। এই বাংলার উপরে যখনই দুর্যোগের ঘন আমরা দেখেছি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরে বেরিয়েছেন। অন্য দলের নেতা জাকের পার্টির চেয়ারম্যান এক না, অন্য দল আর জাকের পার্টি এক না। জাকের পার্টি এমন একটি দল যে দল আদর্শের কথা বলে, যে দলের নেতার বক্তব্যে আকাশ বাতাস প্রকম্পিত হয়, মানুষের চোখে পানি আসে, মানুষের হৃদয়ে প্রেমের ঝান্ডা উঠে, সেই দলের নেতা হচ্ছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। ভাইরা আমার, সময় এসেছে দিন বদলের, সময় এসেছে পালা বদলের। বাংলার জমিনে বহু রাষ্ট্রপ্রধানরা এসেছেন, আমার পীর কেবলাজান হুজুরের কদমের ধুলা না নিয়ে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারেন নাই। আমার ভাইজানের সাথে যারাই বেঈমানি করেছে তারা ছিটকে পড়েছে। আমার মেজো ভাইজানের দয়া নিয়ে বারংবার তারা ক্ষমতা এসেছে, বারংবারই জাকের পার্টির সাথে তারা বেঈমানি করেছে। জাকের পার্টির কর্মীরা আর বসে থাকবে না। এরপরে যদি জাকের পার্টির কোন নেতা কর্মীর আঘাত আসে, জাকের পার্টির কর্মীবৃন্দ, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা জাকের পার্টি করব, আমরা জাকের পার্টি ছাড়বো না। এই বাংলার জমিনে কোন মুনাফিকের স্থান হতে আমরা দিব না। ভাইরা আমার, ফরিদপুর সাংগঠনিক বিভাগের জাকের মঞ্জিল এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের ভবিষ্যৎ কান্ডারী, যিনি ইতিমধ্যেই বেকার সমাজকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন, যিনি নতুন করে পরিবার পরিজন নিয়ে কিভাবে ভালো থাকতে হয় সেই স্বপ্ন যিনি আমাদেরকে দেখিয়েছেন। অর্থনীতির নতুন উদ্ভাবক, আমার পীর কেবলাজান হুজুরের আদরের দৌহিত্র, যিনি সর্বকনিষ্ঠ বয়সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব হলি ফরিদপুরি, মিয়া হাসান মুজাদ্দিদি,
মেজর ভাজান মুজাদ্দেদি, মেজর চট্টগ্রাম মুজাদ্দেদি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি, নারায়ণ তাকবীর। আপনারা বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, এই পাশে চলে আসেন। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फाउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সর্বপ্রথম হাজারো লক্ষ কোটি কর্মসূচি আজ করছি জামানার ইমাম জাকের পাড়ির মহান প্রতিষ্ঠাতা বিশ্বরলি হযরত শাহ সৈয়দ খাজা ওয়াফরিদপুরি কুতুস আসরুল আজিজের কেবলাজান হুজুরের পুত্র পবিত্র কদম মোবারক। একই সাথে কর্মসূচি আজ করছি হেজবুল্লাহর ইমাম বিশ্বরলির আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান পীরজাদ আলহাজ খাজা মোস্তফা ফাজলুল মওলভী সাহেবের পুত্র পবিত্র কদম মোবারক। আজকের উপস্থিত জাকের পাড়ি ফরিদপুর জেলা, জাকের পাড়ির মাদারীপুর জেলা, জাকের পাড়ি শরীয়তপুর জেলা, জাকের পাড়ি রাজবাড়ী জেলা এবং জাকের পাড়ি মাদারীপুর জেলার মূল দল জাকের পাড়ি ছাত্র ফ্রন্ট, জাকের পাড়ি যুব ফ্রন্ট, জাকের পাড়ি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, জাকের পাড়ি স্বেচ্ছাসেবক ফ্রন্ট, জাকের পাড়ি মহিলা ফ্রন্ট, জাকের পাড়ি ছাত্রী ফ্রন্ট, জাকের পাড়ি শ্রমিক ফ্রন্ট, জাকের পাড়ি কৃষক ফ্রন্টের সহিত অন্যান্য সকল সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছে, আইন শৃঙ্খলা বাহিনী আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল এবং হাজারো সালাম। আজ থেকে 32 বছর আগে জামানার মহা ইমাম জাকের পাড়ির মহান প্রতিষ্ঠাতা এই পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে যান। 1989 সালের 12 রবিউল আউয়ালের দিন বিশ্বলি আনুষ্ঠানিকভাবে জাকের সংগঠন থেকে জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে যায়। একটা কারণে, বাংলার লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিপীড়িত মানুষ, বাংলার পিছে ফেলা মানুষগুলোর জন্য, সত্য ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে পুনরুদ্ধার করার জন্য বাংলার অর্থনীতি, বাংলার গ্রামের অর্থনীতি, বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান সকলকে নিয়ে একটি উন্নত সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার যে রূপরেখা, তা জামানার মহা ইমাম বিশ্বলি আমাদের হাতে উঠে দিয়ে গিয়েছে। আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এত বড় মহান দায়িত্ব, আজ থেকে 800 বছর আগে শেরপুর নামে একটি জেলায় হযরত শের আলী গাজী রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে অবস্থানরত থাকেন। সেখান থেকে ইসলাম প্রচার করার জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেন। আজ থেকে 700 বছর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে যাত্রা করে শুরু করে এসে বাংলার জমিনে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে দিয়ে যান। আজ থেকে 500 বছর আগে সেরেন্দ শরীফে মুজাদ্দেদ আল ফেসানি শাইখ আহমেদ সেরেন্দি মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। আজ থেকে 150 বছর আগে আমার দাদাজান হুজুরের পীর কেবলাজান হুজুর খাজা এনায়েতপুরী সিরাজগঞ্জ নামে একটি জেলাতে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে দিয়ে যান। আজ থেকে 107 বছর আগে আমার মহান দাদাজান হুজুর বিশ্বলি হযরত শাহ সৈয়দ খাজা ফরিদপুরি 1913 সালে শরীয়তের দৃষ্টিতে জন্ম নিয়ে 1920 সালে যখন ওনার বয়স মাত্র 7 বছর, এই 7 বছরের একজন সন্তান, জমিদার বাচ্চার সন্তান ছিলেন, সবকিছু পরিত্যাগ করে দিয়ে খাজা এনায়েতপুরী দরবারে গিয়ে 40টি বছর পার করেন
শুধুমাত্র ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। তো অনেকেই যারা বিশ্বলীগকে জানে না, অনেকেই যারা বিশ্বলীগকে বুঝে না, আমি একটা কথা ছোট করে বলতে চাই। দেখেন, আমাদের সকলকে নিয়ে সমালোচনা করতে পারেন, আমি মেনে নিব, কিন্তু আমার দাদার ব্যাপারে সমালোচনা না জেনে দয়া করে কেউ করেন না। 70টা বছর উনি পার করেছিলেন বাংলার পিছে ফেলা মানুষগুলোর জন্য, বাংলার লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষগুলোর জন্য, গরিব মেহনত মানুষগুলোর জন্য, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান, বাংলার হিন্দুর জন্য। সকলকেই স্নেহ করতেন, সকলকেই সম্মান করতেন। এবং আমার দাদার শিক্ষা রয়েছিল যে যেই সম্মান বিশ্বলী মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছিলেন, একই সম্মান বাংলার জমিনে একজন কৃষককে, খেটে খাওয়া মানুষকে একই সম্মান দিয়েছিলেন। তো সেটা জাকের পার্টির আদর্শ। আমরা চাইলে অনেক কিছু বলতে পারি না, আমরা চাইলে অনেক কিছু আমরা করতে পারি না। বিশ্বলী আমাদের শিক্ষা দিয়েছে যে বাবা, তোমরা শান্তি এবং সাম্যের গান গাইবা। কেউ আমাদের 10টা কথা বললেও আমরা পাল্টায় কিন্তু একটা কথাও বলতে পারি না। তো আমাদের আদর্শ, আমাদের নীতি, আমাদের লক্ষ্য একটাই, যে বাংলার মানুষকে পরিপূর্ণভাবে একটি অন্তর্ভুলক একটি অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে, একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আজকে জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের এগিয়ে আসতে হবে। যত বালা মুসিবত থাকুক না কেন, আমরা বাংলাদেশে অনুপ্রবেশ করেছি আজ থেকে 800 বছর আগে। আমাদের আদর্শ আজ থেকে 1400 বছর আগে। যতবারই জাকের পার্টিকে দাবানোর চেষ্টা করা হয়েছে, বাংলার জমিনে কোন এমপি মন্ত্রী, এমনকি কত রাষ্ট্রপতি, কত জেনারেল, কত মিলিটারি ডিক্টেটর বিশ্বলীর কাছে এসেছিলেন। হেজবুল্লাহর মহা ইমাম আপনাদের জন্য 32টা বছর রক্ত পানি করে দিয়েছিলেন, কিন্তু উনি ওনার আদর্শের জায়গায়, উনি ওনার নীতির জায়গায় অটুট রয়েছিলেন। তো একটা কথা আমি পরিষ্কার করে বলতে হয়, ভাইজানের আজকে 61 বছরের দিকে পা দিবে আগামী বছর। এই 60 বছরের ইতিহাসে কোনো দুর্নীতির কোনো কালো দাগ নাই, কোনো হানাহানির কোনো কালো দাগ নাই, গরিবের পেটে লাথি দেওয়ার কোনো ধরনের উদাহরণ নাই। জাতির ক্রান্তি লগ্নে আপনাদের ভাইজান আপনাদের কোনোদিন পরিত্যাগ করে দিয়ে যায় নাই। তো সেটাই মনে রাখবেন। কাছের মানুষ চলে যাক, পরিবার বর্গ স্বজনরা ছেড়ে দিয়ে চলে যাক, মনে রাখেন বিশ্বলীর কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো এই পার্টির মাধ্যমে এই বাঙালি জাতির সার্বিক উন্নতির জন্য, সার্বিক কল্যাণে নিয়োজিত থাকার জন্য আমরা সার্বিক প্রস্তুতি আজকে আমরা গ্রহণ করি। এবং জাকের পার্টির ভিতরে নিহিত আছে জাতীয়তাবাদী চেতনা, উদারতার উদাহরণ, একই সাথে ইসলামের পরিপূর্ণতা, ইসলামের সুষ্ঠু যেটা সঠিক যে মূল্যবোধগুলো, সেটা আজকে জাকের পার্টি নেতাকর্মীদের ভিতরে নিহিত আছে। আজকে ফরিদপুরে আমি আজকে প্রায় 1.5 বছর পর আমি আবার আসলাম। আমার জন্ম, যারা আপনারা অবগত নয়, আমার জন্ম সদরপুরেই হয়েছিল, আট্টসি গ্রামে হয়েছিল। তো আপনারা মনে রাখেন, যত দূরে থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, মনে রাখেন আমার এবং আপনার পবিত্র বন্ধন কেউ কোনোদিন দাবাতে পারবে না। আমার রক্তের ঠিকানা যেখানে, আমি একটা কথা পরিষ্কার করে বলেছি, দেখেন আমরা জন্ম নিয়েছি মৃত্যুকে আলিঙ্গন করে। খালি জাকের পার্টি নেতা কর্মীদের দিকে তাকিয়ে ধৈর্য আমরা ধারণ করেছি বহু বছর। এবং আমি সকলের উদ্দেশ্যে বলবো, বিনয়ের সহিতই বলবো যে জাকের পার্টির সদস্যবৃন্দ একটি আদর্শ নিয়ে চলে, জাকের পার্টির সকল সদস্যবৃন্দ একটা নীতির ভিত্তিতে আমরা আমাদের রাজনীতি করি। এবং রাজনীতিতে যে নীতি এবং অর্থনীতিতে যে নীতি, আজকে জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ আপনারা অবগত আছেন যে নীতির জায়গায় অটুট থাকলে জাতি কিন্তু তার নীরবে হলো তার কিন্তু স্বীকৃতি দেয়। তো তাই আমরা জ্বালাও পোড়ার সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না, মানুষকে অপবাদ দেওয়ার সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না, মানুষকে অপমান করার এই নৈতিক অবক্ষয়, এই ধারাবাহিকতা দূরে থেকে আমাদের রাজনীতি আমাদের অব্যাহত রাখতে হবে। বর্তমানে যেই পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে, একটি শ্রেণী সত্যিকার অর্থে আসমান ছুঁয়ে অবস্থানে চলে গিয়েছে। আমি একজন ক্ষুদ্র পরিসরের মানুষ হলো, আপনারা আমাকে অর্থনীতিবিদ হওয়ার আপনারা সুযোগ করে দিয়েছেন, একই সাথে
অর্থনীতি বিভাগের অধ্যাপক হওয়ারও আপনারা সুযোগ করে দিয়েছিলেন। তো সেই প্রেক্ষিতে আমার একটা কথাই বলতে হয়, দেখেন বাংলাদেশের অর্থনীতিতে প্রায় 6 লক্ষ কোটি টাকার বাজেট রয়েছে। প্রতিটি জেলাতে যদি আমরা সমান করে এই অর্থের সুষম বন্টন নিশ্চিত করা যেত, প্রতিটি জেলা প্রায় 5,000 কোটি টাকা পায়। এই অর্থের যদি গুণগত ব্যয় হতো, বাংলার জমিনে দারিদ্রতা থাকতে পারে না। বাংলার জমিনে কোনো ধরনের বৈষম্য থাকার কোনো সুযোগ নেই। তো আমি ফরিদপুরবাসীর কাছে যারা নীরবে আমার বক্তব্য শুনছেন, অনেকেই প্রশাসনিক বলেন, দাপ্তরিক বলেন, রাজনৈতিক অনেক ধরনের হামলার শিকার হয়ে যারা আজকে নীরবে আমার বক্তব্য শুনতে বাধ্য হচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো যে আপনাদের নীরবতার কারণে বাংলার পিছিয়ে ফেলা মানুষগুলো কিন্তু আরো পিছিয়ে পড়ে যাচ্ছে। আপনাদের এগিয়ে আসতে হবে। সৎ মানুষ, সত্যিকার অর্থের যারা বাংলার মানুষের উন্নতির জন্য, বাংলার শান্তিকামী মানুষের জন্য দাঁড়াতে চায়, বাংলার জমিনে ইনসাফকে সুপ্রতিষ্ঠিত করতে দিতে চায়, মানবিক মর্যাদা পুনরুদ্ধার করতে চায়, মানবিক মূল্যবোধ পুনরুদ্ধার করতে চায়, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এগিয়ে আসেন ভয় ভীতি ছাড়া। আমি যদি আপনার পাশে থাকতে পারি, আপনি যদি আমার পাশে থাকতে পারেন, ইনশাল্লাহ পৃথিবীতে এমন কোন শক্তি নাই যারা আমাদেরকে আর কোনোদিন দাবায় রাখতে পারবে। তাই সেই ইমানি চিন্তা চেতনা আমরা রাখি। আমি জানি যত বালা মুসিবত থাকুক না কেন, আমার সাথে রয়ে গেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শক্তি, তা আল্লাহ রব্বুল আলমিনের শক্তি। যেমনি ভাবে মোগল সাম্রাজ্যের মোগল সম্রাট আকবর যেভাবে মোজাদ্দেদ আল ফেসানি শেখ আহমেদ সেরেন্দিকে কারাবন্দী করেছিল, তেমনি ভাবে যদি আমাদের লাঞ্ছিত হতে হয়, যদি আমাদের অপমানিত হতে হয়, তার জন্য আমরা সার্বিক প্রস্তুতি আজকে জাকের পার্টি আমরা গ্রহণ করি। তারপরও বলছি, ইসলামের মূল্যবোধ, ইসলামের রীতি, বিশ্বলির দ্বারা যেই প্রতিষ্ঠিত আপনার জাকের পার্টি, যেই পোশাক আপনারা গায়ে বহন করছেন, আপনারা যত বড় অর্পিত দায়িত্ব আপনাদের ঘাড়ের উপরে রেখে দিয়েছেন, মনে রাখেন আল্লাহ যদি চায় আসমান জমিন কিন্তু নিশ্চয়ই এক করতে পারে। তাই ইসলামের চেতনা 800 বছর ধরে যেহেতু আমরা বাংলাদেশে আছি, এটা আপনি একটুকু নিশ্চিত থাকতে পারেন আগামী 300 বছরের জন্য আমরা বাংলাদেশে থাকবো। এটাই বাস্তব কথা। ইনশাল্লাহ আমার মা বোনেরা যারা আমার বক্তব্য শুনবেন, ছাত্রী ফ্রন্টের যারা নেতৃবৃন্দ আছেন, ছাত্র ফ্রন্ট যারা যুবক ভাইরা যারা আছেন, আমি আপনাদের দিকে আমি দাবি জানাচ্ছি, আপনাদের এগিয়ে আসতে হবে। জাকের পার্টির মাধ্যমে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দদের কাছে, যে ফরিদপুরের জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, একই সাথে আমার রাজবাড়ী জেলাতে ইনশাল্লাহ কোন যুবকের ইনশাল্লাহ যারা জাকের পার্টির পোশাক পরে আছে, তাদের ইনশাল্লাহ কোনো বেকারত্বের অভিশাপ থেকে আমি সকলে সুদৃঢ়ভাবে আহ্বান করছি, বেকারত্বের অভিশাপ থেকে আপনারা সকলকে মুক্ত করেন। এই পার্টিতে কোনো দারিদ্রতা থাকবে না, এই পার্টিতে ইনশাল্লাহ কোনো ধরনের বেকারত্ব থাকবে না। পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দকে আমার আহ্বান থাকবে, আগামী দিনে সত্যিকার অর্থে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা দলে দলে জাকের পার্টিতে যোগদান করবেন। ইনশাল্লাহ মালিক যদি আমাদের দোয়া করেন, মালিক যদি আমাদের হেদায়েত করেন, ইনশাল্লাহ বিজয়ের ময়দানে ইনশাল্লাহ একদিন না একদিন আপনাদের সাথে দেখা হবে। সেই ইমানি আস্থা আপনারা রাখবেন। হেজবুল্লাহর ইমাম যেইভাবে আপনাদের নির্দেশ দেয়, সেইভাবে আপনারা অক্ষরে অক্ষরে সেই হুকুম আপনারা ইনশাল্লাহ আপনারা পালন করবেন। ইনশাল্লাহ এই বাংলা, বিশ্বলি ফরিদপুরের বাংলাদেশ ইনশাল্লাহ একটা কল্যাণকর, একটা শুভ, একটি উজ্জ্বল, উন্নত, সমৃদ্ধ দেশ ইনশাল্লাহ আপনারা আমার হাতের সাথে হাত মিলে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। মহান মালিকের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনাদের সকলের সার্বিক হায়াত কামনা করছি, আপনাদের সার্বিক সুস্থতা কামনা করছি, সকলের অর্থনৈতিক মুক্তি আমি কামনা করছি আল্লাহর দরবারে। ইনশাল্লাহ আমরা বিজয় হবই ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দয়া করে ইনশাল্লাহ জাকের পার্টির ইমামের নেতৃত্বে ইনশাল্লাহ প্রতিটি ঘরে ইনশাল্লাহ আমরা জাকের পার্টির দাওয়াত আমরা পৌঁছে দেব। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে, মালিক যদি আমাদের দয়া করে। ইনশাল্লাহ আমরা বিজয়ের মাইল ফলকে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ পৌঁছে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
বিশ্বলী শাহেনশাহ খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টির ইমাম পীরজাদা আলহাজ খাজা মুস্তাফা ফজল মজি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। সমবেত ভাইরা আমার, জাতীয় পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের মহামূল্যবান বক্তব্য আমরা শুনলাম। জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ আমাদেরকে আর কেউ নামায় রাখতে পারবে না। উপস্থিত ভাইরা আমার, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে যে সমস্ত সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন, আপনাদের মাধ্যমে সমাজকে জানাতে চাই, এই বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আসবে না। একমাত্র শান্তি দল হচ্ছে জাতীয় পার্টি। কেননা জাতীয় পার্টিকে খাজা এনায়েতপুরী বলেছেন আকাশে ঘূর্ণায়মান অবস্থায় জাতীয় পার্টি ছিল। সেই জাতীয় পার্টিকে জমিনে আমার পীর কেবলা হুজুরের মাধ্যমে রহমত স্বরূপ আল্লাহ পাক নামায় নিয়ে আসছেন। এই জন্য জাতীয় পার্টি মানেই হচ্ছে রহমত। ভাইরা আমার, এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের মাথার তাজ, জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান, আমার পীর কেবলা হুজুরের প্রতিচ্ছবি, যার চেহারা মোবারক দেখলে পীর কেবলা চেহারা মোবারকের কথা স্মরণ হয়, যার মুখের দিকে তাকালে আমার পীর কেবলা হুজুরের কলম আমাদের সামনে চলে আসে, যার পবিত্র বাণী শুনলে মনে হয় পীর কেবলা হুজুর আমাদেরকে বাণী দিচ্ছেন। আমাদের সেই নেতা এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসেন আমরা দাঁড়িয়ে স্লোগান দেই, নারায়ে তাকবীর, বিশ্ব আলী ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি নেতা করছে, নেতা আর চলে চলছে। বলো আমার ভাই, তোমার ভাই, জনক করেন, জনক করেন, আর চলে ইসলামের মহান নেতা, মানব নেতা, মহান নেতা, ফরিদপুরের মহান নেতা, জাকের পার্টি চেয়ারম্যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা তো কথা বলবেন না, বসে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا نور عرش الله الصلاة والسلام عليك يا راحة العاشقين الصلاة والسلام عليك يا شمس العارفين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين বক্তব্যের প্রারম্ভে
আমাদের আক, আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের রহনামা, আমাদের কলেজার বুট, আমাদের চোখের মণি, বাদশাহেদ জাহাব, জলে জামানিয়া, মুজাদ্দিদ জামান, মুহির সুন্নাহ, বিশ্ব বিখ্যাত ফরিদপুর কুদ্দুস আসিরুল আজিজ কলজান সাহেবের মহাপবিত্র নূরের কদমকে কোটি কোটি চুম্বন নিবেদন করছি। কোটি কোটি চুম্বন নিবেদন করছি তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার আমার অগ্রজ তেনার কেবলাদান স্থলাভিষিক্ত মহামান্য হজরত খাজা বড় সাহেব সাহেবের চরণে, খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি এবং বিজয়ের এই মাসে, আনন্দ ঘন এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং ৭৫-এর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্য যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সেই সঙ্গে শ্রদ্ধা করে স্মরণ করছি দেশমাতৃকা স্বাধীনতার জন্য যে ৩০ লক্ষ শহীদান শাহাদাত বরণ করেছেন তেনাদেরকে, এবং সেই সঙ্গে যেসব মা বোনেরা সম্ভ্রম হারা হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, ৫টি জেলা থেকে আপনারা এসেছেন, নগণ্য সংখ্যক আপনারা এখানে উপস্থিত হয়েছেন। যাকে পার্টি, মূল দল এবং সহযোগী সংগঠনের ২৪টি সহযোগী সংগঠনের একটি ক্ষুদ্রাংশ তারা উপস্থিত হতে পেরেছেন। কারণ যাকে পার্টি বিশ্ববিদ্যালয় ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কলজান সাহেব যখন প্রতিষ্ঠিত করেন, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা বিশ্ব জাকের মঞ্জিলে বাবার কদমে গিয়ে পড়ে থাকত, তারা প্রকৃত অর্থে আল্লাহ রসুলকে পেতে যায় নাই, যেত না। তারা যেত রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য, তারা যেত বিশ্বহরির পবিত্র সাহচর্যে আলোকিত একটি জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল কোটি কোটি মানুষ, সেই মানুষদেরকে সশরীরে টেনে এনে তাদের ভোট দিয়ে নির্বাচনে জয়লাভ করা। যখন জাকের পার্টি প্রতিষ্ঠিত হলো, এবং সেই সঙ্গে আরো একটি কথা বলতে চাই যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা যখন যেত বাবার কদমে করে থাকত, তখন স্বার্থ উদ্ধারের জন্য এক শ্রেণীর মানুষ যারা অর্থ সম্পদ করতে চাইতো, বড় বড় প্রমোশন চাইতো, তারাও সেখানে গিয়ে পড়ে থাকত। যখন জাকের পার্টি কেবলাদান প্রতিষ্ঠিত করলেন, তখন সেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের এই আমার কেবলাদানের কোটি কোটি জাকেরানের ভোট এবং তাদেরকে সশদলে টেনে নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়, এবং সেই সাথে স্বার্থোদ্ধারকারী স্বার্থান্বেষী মহল, যারা ধনিক শ্রেণী, অর্থবৃত্তে ভরপুর, সেই সব লোকগুলো, প্রভাবশালী লোকগণ বিশ্বজাকের মন্দিরে যাওয়া বন্ধ করে দেয়। আমার কেবলাদানকে জড়িয়ে ধরে থাকেন কারা? এই গরিব দুঃখী মেহনতি বাংলার মানুষ যারা এখনো আছেন, এবং তারা বিস্তৃত হচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে, তৃণমূল পর্যায়ে। আজকে এখানে ক্ষুদ্র একটি অংশ এসেছেন, আমি সেজন্যই কথাগুলো বললাম যে আপনাদের এই গরিব দুঃখী মানুষ, তারা অর্থাভাবে বাস ভাড়া দিতে পারে না, বাস রিজার্ভ করতে পারে না, বাসের ভাড়া দিতে পারে না, যানবাহনের ভাড়া দিতে পারে না বলে তারা আসতে পারে নাই। এই ফরিদপুর বিভাগে আমার কেবলাদান হুজুর হেদায়েতের পাদপীঠ এই ফরিদপুর বিভাগে, পদ্মা বিভাগ, এই বিভাগে কম করে হলেও 10 লক্ষ জাকের পার্টি নেতা কর্মী আছে।
কিন্তু এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশ, আমি বলবো ৫,০০০ ভাগের ১ ভাগ আজকে এখানে উপস্থিত হতে পেরেছে। তাই আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, স্নেহ মমতা প্রেম প্রীতি আপনাদেরকে উপহার দিতে চাই। আপনারা আমার স্নেহাশীষ গ্রহণ করুন। ভাই বোনের আমার, জাতীয় পার্টির নেতা কর্মীগণ, আমি এখানে আমার প্রাণের সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে ফরিদপুরের সাংবাদিক, তারা তো আমার অত্যন্ত আপনজন, সবাই আমার পরিচিত। এখানে নির্বাচনে আমার সহসঙ্গী এবং বিভিন্ন ত্রাণ তৎপরতায় আমার সহসঙ্গী হয়তো অনেক এখানে উপস্থিত আছেন। অত্যন্ত প্রিয়জন তারা আমার, এবং তারা আমাকে খুব ভালোবাসে। বহুদিনের সম্পর্ক আমাদের, আসা যাওয়া নেই, বিভিন্ন ঘটনা পরম্পরায় অনেক কিছু ঘটেছে, যার জন্য আমি এখানে আসতে পারিনি বা আসিনি বা আসি না। তো ভবিষ্যতে আবার যে আসবো না, সেটা কিন্তু ভাবার কোনো অবকাশ নেই। তাই আমার সাংবাদিক বন্ধুদেরকে, ভাইদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাদের দীর্ঘ জীবন কামনা করি। সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার সাংবাদিক ভাইদের কিছু তথ্য দিতে হয়, কারণ ওনাদেরকে তো সঠিক সময়ে গিয়ে সংবাদ দিতে হবে, যদি ওনারা সংবাদ পরিবেশন করতে চান। আর সেটা হচ্ছে দেশের চলমান পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতির উপরে এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপরে কিছু কথা বলতে চাই। বর্তমানে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলসমূহের আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলসমূহ এই বৈঠক সমূহে নতুন ইলেকশন কমিশন গঠনের স্বদলীয় পছন্দিত নামসমূহ রাষ্ট্রপতির কাছে পেশ করছেন এবং করতে থাকবেন, যাতে নতুন নির্বাচন কমিশন সংবিধান এবং আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে নিজেদেরকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারেন। এখানে প্রণিধানযোগ্য যে নির্বাচনের সময় শাসন ব্যবস্থার প্রতিটি অঙ্গ, যেমন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী নির্বাচন কমিশনের অধীনস্থ হন। তাই দলনিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করবার ঐকান্তিক প্রয়াসের অংশ হিসেবেই মহামান্য রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলসমূহের বৈঠকের এই ব্যবস্থা করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোন ব্যক্তি দলনিরপেক্ষ নয়। সাংবিধানিক বাধ্যবাধকতা এবং রাষ্ট্রীয় আইন, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের রাজনৈতিক বক্তব্য থেকে বিরত রাখে এবং এর বাইরে সর্বস্তরে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক সহ দেশবাসী প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন লালন করেন। তাই নিরপেক্ষতা খুবই কঠিন কাজ। আইনের তো হাত পা নাই। আইন যারা প্রয়োগ করবেন তারা সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকবেন, এর নিশ্চয়তা কোথায়, এর গ্যারান্টি কোথায়? আমরা তো বিগত দিন থেকে আমরা দেখছি 1973 সাল পর্যন্ত নির্বাচন সম্পর্কে কোনো কথা ছিল না, নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হয়নি। 75 পরবর্তী পর্যায় থেকে 75-এর সেই রক্তাক্ত অধ্যায়ের পর থেকে এই নির্বাচন নিয়ে বিতর্ক, ঝগড়া। এটা কোনোভাবে একটি জাতির জন্য শুভ নয় এবং কল্যাণকর নয়। আরো একটি কথা এখানে বলি,
উপমহাদেশ প্রসঙ্গ এবং বাংলাদেশের আভ্যন্তরীণ প্রসঙ্গ, আন্তর্জাতিক চক্রান্ত। র্যাবের প্রধান, পুলিশ প্রধান, ওনাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা এবং র্যাব সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ দৃষ্টিভঙ্গি এবং হঠাৎ করে অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ধরার জন্য 50 লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণার বিষয়টি গভীর পর্যবেক্ষণে রাখা বাঞ্ছনীয়। এই ঘটনা পরম্পরা বিশ্বের সামনে বাংলাদেশের অতীত সন্ত্রাসের চিত্রকে টেনে তুলে ধাপে ধাপে বাংলাদেশ সন্ত্রাসের চারণভূমি এই অপবাদ দিয়ে এবং পুলিশ ও র্যাবের ব্যর্থতা এক করে একটি নতুন উপাখ্যান রচনা করার পদক্ষেপ হলেও হতে পারে এবং এমন হতে পারে যে ঘটনা প্রবাহ বিশ্ব প্রচার মাধ্যমে প্রচার করে বাংলাদেশ এবং সন্ত্রাসের অতীত ইতিহাসকে নতুন করে প্রকাশ অব্যাহত রাখার একটি অধ্যায়ে বাংলাদেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দ্বারা আবার বোমা হামলা চালানোর চেষ্টা হলেও হতে পারে এবং সন্ত্রাস দমনে পুলিশ এবং র্যাব বাহিনী ব্যর্থ এই অজুহাত তুলে এদেশে সন্ত্রাস নির্মূলে সৈন্য প্রেরণের প্রস্তাব আসলেও আসতে পারে। কারণ সামরিক কৌশলগত দিক থেকে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। তাই বিশ্বে দুই বলয়ে বিভক্ত পরাশক্তিসমূহ বাংলাদেশের ভূমি ব্যবহারে একটি পর্যায়ে চাপ সৃষ্টি করতেও পারে যদি তারা তাদের পরিকল্পনা এগিয়ে নিতে সক্ষম হয়। ইঙ্গো মার্কিন অক্ষশক্তির সাথে ভারতের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক চলমান ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিও হয়েছিল, যার ধারাবাহিকতা অব্যাহত ছিল এবং যার সুফল আমাদের দেশ ভোগ করছিল। আমাদের দেশের উন্নয়নের ধারাও অব্যাহত ছিল, যা বর্তমানেও চলমান এবং প্রশংসার দাবিদার। হঠাৎ করে রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফর এবং ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও অস্ত্র সরবরাহ চুক্তির বিষয়টি চূড়ান্ত অধ্যায়ে পৌঁছবার সাথে সাথে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি অন্তরালে হয়েছে কিনা বা হলেও হয়ে থাকতে পারে। এবং ভারত মার্কিন বিশ্বাসের ভিত দুর্বল হলেও হয়ে থাকতে পারে। আর তা যদি সত্য হয় তবে বিশ্বের চীনের সামরিক অর্থনৈতিক ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবং ভারতের উপর নজরদারি আরো জোরদার করতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ইঙ্গো মার্কিন অক্ষশক্তির নিকট সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর উপরোল্লেখিত ঘটনা প্রবাহ এবং ঘটনার পরম্পরা যুক্তরাষ্ট্রের হঠাৎ করে নেওয়া পদক্ষেপ সমূহ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আমাদের অতি সতর্ক থাকা বাঞ্ছনীয় এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখা দরকার। গতকাল হঠাৎ করে ইলেকট্রনিক মিডিয়ার খবর প্রচারিত হলো, চীন এবং পাকিস্তানের হুমকি মোকাবেলায় বন্ধুরাষ্ট্র ভারত পূর্ব পাঞ্জাবে আক্রমণকারী দেশের উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার জন্য রাশিয়া থেকে আমদানি করা S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম বসানোর প্রক্রিয়া দ্রুততর করেছে। তাহলে কি ভারত, পাকিস্তান এবং চীন আরেকটি দুঃখজনক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? যদি তা হয়ে থাকে তবে আমাদের অত্যন্ত বেশি সতর্ক হতে হবে এখন থেকেই। যে কোনো মূল্যে আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে, বিশেষ করে জাকের পার্টিকে।
উপমহাদেশ বা উপমহাদেশে কোনো যুদ্ধ বিগ্রহ না হোক এবং বাংলাদেশের জনগণ এবং বন্ধুরাষ্ট্র ভারত সহ উপমহাদেশের অন্যান্য দেশসমূহের 175 কোটি সাধারণ নির্দোষ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হোক, এটাই আমাদের কামনা, এটাই আমরা চাই। তবে উপমহাদেশে কোন অনাকাঙ্ক্ষিত দুঃখজনক যুদ্ধ যদি বেঁধেই যায়, তবে পরমাণু আক্রমণ প্রতি আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা বাংলার জনগণ এবং সরকার যতই শান্তির সুপথ দেখায় না কেন, যত শান্তির আহ্বানই জানায় না কেন, বাস্তবতা হচ্ছে পাকিস্তান 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধে বন্ধুরাষ্ট্র ভারতের সাহায্য সরাসরি বাংলাদেশের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করতে এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পাকিস্তানের দখলদার বাহিনীকে পরাজয় বরণে বাধ্য করে এবং মিত্র এবং মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্পণে বাধ্য করে। সেই পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য পাকিস্তান মরিয়া হয়ে চীনের সাহায্যে সহযোগিতায় শত শত পরমাণু বোমা তৈরি করেছে, স্বল্প পাল্লা এবং মধ্য পাল্লার বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং করছে। ঘটনা পরম্পরা একটির সাথে আরেকটি জড়িত এবং আমাদের দেশের আভ্যন্তরীণ আঞ্চলিক আন্তর্জাতিক চলমান ঘটনা প্রবাহ এবং ষড়যন্ত্রসমূহ বিশ্লেষণ করে আমি বলেছিলাম, উপমহাদেশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে। এখন কে ক্ষমতায় রইল আর কে ক্ষমতার বাহিরে রইল, এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে দেশবাসীকে সতর্ক রাখা, একত্রিত রাখা, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় 71-এর মতো জাতিকে ঐক্যবদ্ধ রেখে চলমান উন্নয়নের ধারা সচল রেখে অর্থনৈতিক ভিত অত্যন্ত মজবুত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং শক্তিশালী করা, প্রতিরক্ষা বাহিনীকে দুর্ভেদ্য করার ধারা অব্যাহত রাখা এবং বর্তমান সফল সরকারকে দেশ পরিচালনা সহায়তা করা এখন সময়ের দাবি। তবে সামনে খুব ভয়াবহ বিপদের আশঙ্কা আমি আশঙ্কা করছি এবং লক্ষ্য করছি পরিস্থিতি বিশ্লেষণ করে। আমি একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জাকের পার্টির কোনো বিকল্প নাই। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, আমি স্পষ্টভাবে বলছি, জাকের পার্টি ক্ষমতায় যাবে। তবে সেই ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া হবে শান্তিপূর্ণ, রক্তপাতহীন। এমন পরিস্থিতি সামনে উদ্ভব হবে যখন দেশবাসী দলমত নির্বিশেষে 71-এর মতো জাতীয় স্বার্থে এবং জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে, এদেশের মানুষদেরকে রক্ষা করার স্বার্থে জাকের পার্টির পতাকার নিচে সমবেত হতে বাধ্য হবে এবং জাকের পার্টি ক্ষমতায় সেই পথ ধরেই যাবে। মানুষের মাথায় আঘাত করে, ভোট চুরি করে, মিথ্যাচার করে, হত্যাকাণ্ড চালিয়ে, রক্তপাত ঘটিয়ে জাকের পার্টি ক্ষমতায় যাবে না। ধৈর্যধারী জাকের পার্টি দল, ধৈর্যধারী জাকের পার্টি একটি রাজনৈতিক দল, পবিত্র দল, একজন মহামানব কর্তৃক প্রতিষ্ঠিত একটি দল। এই দল ধৈর্য ধরেছে 32 বছর। বহু চেষ্টা হয়েছে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, বহু চেষ্টা হয়েছে জাকের পার্টির ঐক্যকে ধ্বংস করে দেওয়ার জন্য, জাকের পার্টিকে ধ্বংস করে দেওয়ার জন্য। সফল হয় নাই কেউ। বিগত দিনে বহু সরকার চেষ্টা করেছে, পারে নাই। বঙ্গবন্ধু স্বাধীনতা স্থপতি, জাতির জনক, যেই স্বপ্নে বা সে যেই স্বপ্ন মন মননে ধারণ করে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং ভিত রচনা করে দিয়ে গিয়েছিলেন, দিকদর্শন দিয়ে গিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এরশাদ সাহেবের আমলে কিছু উন্নয়ন ঘটেছে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আমাদের
ত্যাগের বিনিময়ে মহাজোট সরকার গঠনের মধ্য দিয়ে, এবং এই সরকার বিগত 14 বছর যাবৎ পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের দেশকে এই এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস এবং প্রক্রিয়াকে ধ্বংস করার জন্য এখন ষড়যন্ত্র শুরু হয়েছে। আর এই কথাটাই বারবার বলতে চাই, উপমহাদেশের পরিস্থিতি ভালো নয়, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার সাথে সম্পর্কিত আমাদের ভবিষ্যৎ স্বার্থ। অতএব কোনো ধরনের হঠকারিতা অথবা কোনো ধরনের অতিমাত্রায় ক্ষমতা লিপ্সা যেন সীমা লঙ্ঘন করে দেশকে ঝগড়া বিবাদের দেশে পরিণত না করে, আবার রক্তাক্ত প্রান্ত হয়ে বাংলাকে পরিণত না করতে পারে, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। সময় হবে যখন জাকের পার্টি ক্ষমতায় যাবে, এবং সেই জন্য আপনারা ধৈর্য ধারণ করেন। নিকট ভবিষ্যতে সেই সময় উদ্ভূত হবে। ঘটনা প্রবাহ যেদিকে গড়াচ্ছে তাতে আমি সুনিশ্চিত কেবলজান হুজুর পাক জবানে যা কিছু বলে গিয়েছিলেন তা আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ তাআলা সেটা দুনিয়াতে বাস্তবায়ন করছেন এবং বাংলাদেশেও সেটা হচ্ছে। তবে যে কোনো মূল্যেই হোক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে জাকের পার্টি আপোষ করে নাই, জাকের পার্টি আপোষ করবে না। আমরা ধৈর্যধারী দল, আমরা ধৈর্য ধরেছি। আমরা চাই দেশ উন্নত হোক, জাতি ঐক্যবদ্ধ থাকুক, শান্তি শৃঙ্খল ঐক্য ভ্রাতৃত্ব অটুট থাকুক, এবং ভদ্রতা শিষ্যতা ফিরে আসুক, মানবতা ফিরে আসুক, প্রেম প্রীতি ভালোবাসা ফিরে আসুক। আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে অর্থনৈতিক সামরিকভাবে মাথা তুলে দাঁড়াই বিশ্বের বুকে। এই আমাদের দেশকে ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর করার জন্য প্রয়াস হয়েছে অনেক। বিদেশি সৈন্য এই দেশে যাতে ঢুকতে পারে, আর একটা আফগানিস্তান বানাইতে পারে, এই দেশকে রক্তাক্ত প্রান্ত রূপান্তর করতে পারে, এদেশের মানুষের রক্ত দিয়ে এদেশকে আবার রক্ত লাল করতে পারে, সেই পথ সুগম করার জন্য কিন্তু বিগত দিনে যেসব রাজনৈতিক দল বা যেসব সরকার চেষ্টা করেছে, যখন সমস্ত দেশপ্রেমী দলগুলি ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে ঢুকেছিল, তখন সেই সমস্ত কুচক্রী মহল সেই সমস্ত সরকারকে টেনে নামিয়েছে জাগের পার্টি। তার পটভূমি সৃষ্টি করেছে জাগের পার্টি। অতএব জাগের পার্টি যখন জাতির বিপদ আসে তখন জাগের পার্টি কাছে থাকে, ভবিষ্যতেও থাকবে। জাকের পার্টি ছিল, জাকের পার্টি আছে, জাকের পার্টি থাকবে। জাকের পার্টি দেশের অতন্দ্র প্রহরী, দেশের বৃহত্তর স্বার্থে যা করার তাই করবে। আমরা ওই মাথায় বাড়ি দিয়ে ভোট নিব, ওই ব্যালট বাক্স চুরি করে ভোট নিব, ছিনতাই করে ভোট নিব, অথবা ব্যালট ছিনতাই করব, মানুষের মাথায় আঘাত করব, মানুষের উপর গুলি চালাবো, বোমা মারবো, হত্যাকাণ্ড করে, সব কুশিক্ষা জাকের পার্টি দেয় না, আমি দেই না। এটা কেবলাজানের আদর্শ নয়। তা না হলে বিগত দিনের নির্বাচন সময়ে হাবিব ভাই সহ এখানে যারা আছেন আপনারা সাক্ষী আছেন, ইচ্ছা করলে কিন্তু আমি অনেক কিছু করতে পারতাম। সারা দেশ জুড়ে আমাদের সংগঠন শক্তিশালী ভিতের উপরে দাঁড়িয়েছিল। আমি যদি তখন চাইতাম যে আমি নির্বাচিত হতেই চাই, তাহলে কিন্তু সেটা ছিল আমার জন্য একটি মোক্ষম সুযোগ। এদেশে নির্বাচন কিভাবে হয় এবং পরাজিতকে কিভাবে জয়ী ঘোষণা করা হয়, জয়ীকে কিভাবে পরাজিত করা হয়, সেটা তো আমরা দেখতে দেখতে অভ্যস্ত। অতএব ইলেকশন কমিশনের নিরপেক্ষতা অথবা অনিরপেক্ষতার উপরে আমার কোনো আস্থা নাই। এটা নিয়ে ঝগড়া বিবাদ চলতেই থাকবে। এটা বিএনপি প্রস্তাব দিয়েছে যে নির্বাচনকালীন একটি সরকার গঠন করো। নির্বাচনকালীন সরকার তো মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে নিরপেক্ষতা। আর যেহেতু নিরপেক্ষতা, যে পরাজিত হবে সে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। অতএব ঝগড়া বিবাদ লেগেই থাকবে। আমরা চাই ঝগড়া বিবাদ না হোক, আমরা ঝগড়া বিবাদের অবসান চাই, দেশের মঙ্গল চাই, দেশকে আমরা ভালোবাসি। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। 254 বছর আমরা গোলামী জিঞ্জিরে আবদ্ধ ছিলাম। বহু কষ্টে রক্তের বিনিময়ে রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতা রক্ষা আমরা করবই যে কোনো মূল্যে।
বা কি রাজনৈতিক অস্থিরতার সময় বলেন, কি কোন চক্রান্তের সময় বলেন, জাকের পার্টি কিন্তু বসে থাকে নাই। জাকের পার্টি রাজপথে ঠিকই নেমেছে। অতএব আমি যদি রাগ দিই, আমি যদি ক্ষমতার ইস্যু হইতাম বা জাকের পার্টিকে দ্রুত তার সাথে ক্ষমতায় যে কোনো ভাবে নিতে চাইতাম, সেই শক্তি কিন্তু আমার রয়েছে। ঢাকা শহরকে সম্পূর্ণরূপে অবরোধ করে রাখার মতো এবং ঢাকা জেলাকে লোকের জনসমুদ্রে রূপান্তর করার মতো জনশক্তি আমার আছে। কিন্তু আমি সেই পথে যাই নাই, যাবো না, কারণ আমি জানি সামনে কি হবে। আমি খুব ভালো করেই জানি পরিস্থিতির উদ্ভব ঘটবে। সেই পরিস্থিতিতে আপনাদের হাল ধরতে হবে, জাকের পার্টিকে হাল ধরতে হবে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আমি যদি ডাক দেই, আপনারা এগিয়ে আসবেন সারা দেশ থেকে। প্রয়োজনে পয়সা না থাকলে পায়ে হেঁটে আসবেন এবং দেশের স্বার্থে আমি যে নির্দেশনা দিব তা অক্ষরে অক্ষরে আপনারা পালন করবেন। আমি যদি পানিতে ঝাঁপ দিতে বলি, আপনারা ঝাঁপ দেবেন। আমি যদি আগুনে ঝাঁপ দিতে বলি, আপনাদের ঝাঁপ দিবেন। তবে আপনাদেরকে আমি আগে ঝাঁপ দিতে দেব না, প্রথম আমি ঝাঁপ দেব, তারপর আপনারা ঝাঁপ দিবেন। অতএব জাকের পার্টির পথকে কেউ রুদ্ধ করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। জাকের পার্টি একজন মহামানব কর্তৃক প্রতিষ্ঠিত পার্টি, মানব কল্যাণের পার্টি, ইসলামের প্রকৃত শাশ্বত মহিমাময় আলো বিকশিত করার পার্টি। ইসলাম আজকে বিতর্কিত হয়েছে। ইসলাম অনুশাসনের কথা শুনলে মানুষ ভয় পায়। এই বুঝি গলা গেল, এই বুঝি হাত গেল, এই বুঝি গুলি করে মারলো, এই বুঝি ছুরি চালালো গলার উপরে। কেন? ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম ক্ষমার ধর্ম, ইসলাম ধৈর্য ধারণের ধর্ম। ইসলাম সবাইকে উচ্চ নিচের ভেদাভেদ নাই, সব ভাই একসাথে, আমরা সেই সে জাতি। ইসলাম তো সেই বিষয়, সেই জিনিস। এক সময় অন্য ধর্মের লোকজনিত পাগলের মতো বাড়ি ঘর ছেড়ে বিশ্ব নবীর পদতলে লুটিয়ে পড়েছিল। কেন? প্রেমাকর্ষণে। ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সংসার ছেড়েছে, সর্বত্যাগী হয়েছে। এমন বিশ্ব নবীর সময় দেখা গেছে যে মক্কায় যে নতুন যারা বিশ্ব নবীর কদমে যারা দীক্ষিত হয়েছিল, তাদেরকে দুপা ঘোড়ার সাথে বেঁধে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। তারপরেও তারা বিশ্ব নবীকে ছেড়ে যায় নাই। কেন? প্রেমের কারণে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমরা মুসলমান হইতে পারবা, কিন্তু মুমিন মুসলমান যদি হইতে চাও, তবে জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততি, সবার থেকে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে এবং তোমার নিজের জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, তবে তোমরা মুমিনে কামেল হইতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা বনি ইসরায়েলের নবীদের মতো হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। তোমরা আমার কাছে বসে যে প্রেম সুধা পাচ্ছ এবং খোদা তাআলার যে আল্লাহ পাকের সান্নিধ্য সাধনার পথে যে অমূল্য নিয়ামত তোমরা হাসিল করছো, আমার সেই প্রতিনিধিদের কাছে, হাকিমুল উম্মতদের কাছে বসে তারাও সেই একই নিয়ামত পাবে, তারাও সেই একই গুণে গুণান্বিত হবে। অতএব বিশাল পাগড়ি আর জাকালদারিতে নরের মহত্ব কিছু বাড়ে না, তাহাতে প্রেম ধর্ম, প্রেম ধর্ম, প্রেম প্রীতি আর ধর্ম অলঙ্কার করে মাত্র মানুষের মহত্ব বিস্তার। অতএব আমি পোশাক পরলাম, সজ্জিত হলাম, কিন্তু আমার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ আসলো না। আমার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যের প্রতিফলন ঘটলো না, তাহলে সেই পোশাকের কোনো মূল্য থাকবে না। আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা নিষেধ, ইসলামে সুস্পষ্টভাবে নিষিদ্ধ। আমরা অনেক কিছু বলি, অনেক কথা বলি, এমনও হাদিস শরীফে আছে যে তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, সে যদি অন্য ধর্মাবলম্বীও হয়, আর তুমি যদি উদারপূর্তি করে খাও, তাহলে তুমি আমার উম্মত নও। হাদিস শরীফে আরো আছে, কোন মুসলিম প্রধান দেশে কোন অমুসলিমের উপরে, তার জীবন এবং তার ধর্মীয় অধিকারের উপরে যদি কোন মুসলমান হস্তক্ষেপ করে, অত্যাচার করে, কষ্ট দেয়, তাহলে আমি কাল হাসরের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে
ওই বিধর্মী অন্য ধর্মাবলম্বীর সপক্ষে ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই হচ্ছে ইসলাম। সলন থেকে ইসলাম, সলন হচ্ছে শান্তি, তার বহু বছর ইসলাম, শান্তির অনুসরণকারী হচ্ছে মুসলিম। অতএব যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে অন্তত মুসলমানের অন্তর্ভুক্ত রাখা যায় না বা বলা যায় না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে, ফিতনা সৃষ্টি করা, হত্যা করা চাইতে মহাপাপ। আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, পরনিন্দা পরচর্চা মহাপাপ, হিংসা করা মহাপাপ, অতি লোভ লালসা লালন করা মহাপাপ, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা মহাপাপ, মিথ্যাচার করা মহাপাপ, হঠকারিতা চক্রান্ত করা মহাপাপ। এই সমস্ত মহাপাপ সমূহ সম্পর্কে কি আমরা সম্যক অবগত আছি বা সেটা নিয়ে আমরা চিন্তা করি? বা আলেম ওলামা সকল সেটা কি বলেন জনগণের কাছে? বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাগুলো বলে গিয়েছিলেন যে হে দুনিয়ার মানুষ শোনো, এই হয়তো তোমাদের সাথে আমার শেষ সাক্ষাৎ, আর হয়তো সাক্ষাৎ নাও হতে পারে। আমি পরিষ্কার হয়ে বলে যাই, হে দুনিয়ার মানুষ। মুসলমান বলেন নাই, সাহাবী বলেন নাই, তিনি বলেছেন হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা রক্তপাত করো না এবং ঝগড়া বিবাদ করো না, ধর্ম নিয়ে জবরদস্তি করো না। ধর্ম নিয়ে জবরদস্তি করতে গিয়ে বহু জাতি আল্লাহর কোরআনে ধ্বংস হয়েছে। অতএব ধর্ম প্রচার করতে হবে মধুর সুরে। আগে যাবে প্রেম, তারপরে থাকবে ক্ষমা, তারপরে থাকবে শাসন। এই জন্য সূরা বাকারাতে আল্লাহ পাক বলেন আমার রঙে রঙিন হও। সেই রংটা ধারণ করেছিল পূর্ণরূপে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরাধিকারদের মধ্যে যত নায়েবে নবীগণ, হাকিমুল উম্মতগণ এসেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশ্ব আলী খাদর ভরপুরি কেবলাজান সাহেব পূর্ণ রঙে রঙিন ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে পূর্ণ মাধুর্যময় ছিলেন বিশ্ব আলী। এবং তিনার সহচর্য থেকে আমাদের মধ্যে ছিটে ফোটা যাই এসেছে, অন্তত পক্ষে কিছু গুণাগুণ আপনাদের সবার মধ্যে আছে, যে আপনারা সত্যের পথে, সাম্যের পথে, একতার পথে আপনারা সবাই প্রতিষ্ঠিত এবং ধনী দরিদ্র নির্বিশেষে আপনারা এক কাতারে আছেন। ইসলাম শিক্ষা দেয় যে তুমি হে ধনী, তুমি গরিবকে ঘৃণা করো না, হে গরিব তুমি ধনীর সাথে হিংসা করো না, একটি পরিবারের মতো থাকো। যে ধনী সে গরিবকে টেনে তুলো, তাকে সাহায্য করো। আর গরিবকে বলা হয়েছে তুমি সেই তোমার ধনী ভাইকে জড়িয়ে ধরে থাকো, পরস্পর একসাথে আবদ্ধ হও। এই জন্য নামাজে এক কাতারে দাঁড়িয়ে কথা বলার কথা, এক কাতারে দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করার কথা, যাতে কাঁধে কাঁধ মিলিয়ে, যাতে ধনী গরিবের প্রতি ঘৃণা না আসে, গরিবের ধনীর প্রতি দুঃখময় হিংসা তৈরি না হয়। এরপরে ঈদের জামাত, 5 ওয়াক্ত জামাত, তারপরে শুক্রবারের জামাত, ইয়ামুল জুমার জামাত, ঈদের জামাত, হজে, উকুফে আরাফা, সবকিছু মিলিয়ে উচ্চ নিচের ভেদাভেদ নাই, ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। এই তো ইসলাম। আমরা সেই ইসলামকে কোন পথে নিয়ে গেছি? আমরা সেই ইসলামকে মানুষ হত্যার পথে নিয়ে গেছি, রক্তপাতের পথে নিয়ে গেছি, বিকৃত রূপ উপস্থাপন করছি, ভীতিকর রূপ উপস্থাপন করছি, যার জন্য মুসলমানরাই এখন ইসলামী সিয়াসত বা ইসলামী শাসন ব্যবস্থাকে ভয় পায়। এরা চায় না, কারণ তারা ভয় পায় যে আমাদেরকে হত্যা করা হবে। ইসলাম আসলে আমাদেরকে হত্যা করবে, আমাদের শিরোচ্ছেদ করবে, আমাদের হাত কাটবে, পাও কাটবে ইত্যাদি। এর থেকে সরে আসতে হবে মুসলিম জাহানকে, এর থেকে সরে আসতে হবে আলেম ওলামাদেরকে। আল্লাহ রঙে রঙিন হতে হবে। আল্লাহ পাক প্রেমময়, ক্ষমাশীল বারবার বলেছেন। তার সৃষ্টি জগতের মধ্যে তার 99 ভাগ তার প্রেম এবং ক্ষমা, 1 ভাগ তার ক্রোধ। অতএব সেই 99 ভাগ ক্ষমার গুণ, 99 ভাগ প্রেমের গুণ যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর রঙে রঙিন এ কথা বলতে পারবে না। সে অপূর্ণ থাকবে, তার দ্বারা যে কোনো কিছু করা সম্ভব হবে। নামাজও পড়বে, সুদও খাবে, নামাজও পড়বে, পরের ধর্ম আত্মসাৎ করবে, নামাজও পড়বে, মিথ্যা কথা বলবে, নামাজও পড়বে, মানুষও খুন করবে, হত্যা করবে। তাই এই ধরনের হঠকারিতা যেরকম মুসলমানদেরকে বিভক্ত করেছে, তেমনি ভাবে বাংলাদেশে এবং মুসলিম জাহানকে ক্ষতিগ্রস্ত করেছে।
মানবতার বিরোধিতা শিক্ষা দিয়েছে, ঐক্য, সাম্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব নষ্ট করেছে। এর থেকে সরে আসতে হবে, মনুষ্যত্ব বোধে এবং আদর, বুদ্ধি, মহব্বত এবং সাহস, বিনয়, ভদ্রতার ভূষণে সবাইকে ভূষিত করতে হবে, প্রেমের বন্ধনে সবাইকে আবদ্ধ করতে হবে। এই প্রেম দিয়েই কিন্তু বঙ্গবন্ধু সারা দেশকে 71 সালে একত্রীভূত করেছিলেন। বিশ্বব্যাপী কিন্তু এই প্রেম শিক্ষা জানিয়ে সারা দেশের মানুষকে উন্মাতাল করেছেন এবং এখনো পর্যন্ত সেই প্রেমের বন্ধন অটুট আছে, অক্ষত আছে, চিরস্থায়ী হবে, চিরস্থায়ীভাবে থাকবে। আমাদের বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। এটা আত্মার বন্ধন, এটা প্রেমের বন্ধন। তাই সর্বশেষ আমি বলতে চাই, অকুল জাল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদরিত, সে নিশ্চয়ই সত্যের জয় অবশ্যম্ভাবী। অতএব জাকের পার্টির জয় অবশ্যম্ভাবী, জাকের পার্টির জয় অবশ্যম্ভাবী, জাকের পার্টির জয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। আপনাদের সবার দীর্ঘ জীবন কামনা করছি। আপনারা দীর্ঘায়ু হন, আল্লাহ তাআলার রহমতের চাদরে আপনারা ঢাকা থাকেন এবং সকল প্রকার বিপদ আপদ থেকে আপনারা মুক্ত থাকেন। এবং বৃহৎ অংশ এই 10 লক্ষ ভাই বোন যারা জাকের পার্টি নেতা কর্মী, মূল দল এবং সহযোগী সংগঠনে যারা আসতে পারে নাই, তাদের কাছে আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা, আমার প্রেম, আমার প্রীতি আপনারা সবাই পৌঁছে দিবেন। আর সেই সঙ্গে এই কথাগুলো সবার ঘরে ঘরে আপনারা পৌঁছাবেন। সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ 2022 আসছে। এই সময় আমি সবাইকে, আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি, একজন মহামানবের আত্মিক সংস্পর্শে এবং আত্মিক সহবতে থেকে আপনারা আসুন, আমরা সবাই আল্লাহর বন্দেগী করি। আত্মিক সহবতে থেকে মহব্বত তৈরি হলে ইনসানিয়াত আসবে। আসুন আমরা সবাই মিলে সেই মহামানবের পদতলে নিজেদেরকে নিবেদন করি। ওলি আল্লাহ সকল অমর, আলা ইন্না ওলিয়াল্লাহি লা ইয়ামুত। ওই নিশ্চয় সাবধান, নিশ্চয় জানি ওলি আল্লাহদের মৃত্যু নাই, তারা নূরের দেহ ধারণ করে থাকেন। তিনাদের সহবতে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। অতএব কুনু মা'আস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। তোমরা ওলি আল্লাহদের সান্নিধ্যে থাকো, সহবতে থাকো এবং আল্লাহর ইবাদত করো। নফসে মুতমাইন্নাতে আসো, আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, তারপরে তোমরা জান্নাতে প্রবেশ করো এবং পৃথিবীকে শান্তির বাগানে রূপান্তরিত করো। স্বর্গীয় সুবাতাসে পৃথিবীকে শান্তিময় করো। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি বাংলাদেশকে স্বর্গীয় সেই সুখে সুখী করতে পারি কিনা, জান্নাতের বাতাস বাংলাদেশে আমরা প্রবাহিত করতে পারি কিনা। আমি আপনাদের সকলের দীর্ঘ জীবন কামনা করছি। জাকের পার্টি, মূল দল, সহযোগী সংগঠন সমূহ সর্বস্তরের নেতা কর্মী, সদস্য, সমানুদ্দায়ীদের দীর্ঘ জীবন কামনা করছি। সকলের জন্য আল্লাহর রহমত কামনা করছি, বাবার রুহানি দোয়া কামনা করছি এবং আপনাদেরকে শুভেচ্ছা পুনরায় জানালাম, প্রীতি জানার, ভালোবাসা নিবেন। আমার তো কিছু দেবার নেই, আমি ভালোবাসা দিলাম, আপনার ভালোবাসাটুকু দয়া করে গ্রহণ করবেন এবং আমার ভালোবাসা পৌঁছে দিবেন। জাকের পার্টি, মূল দল, সহযোগী সংগঠনের বাহিরেও যত দেশবাসী আছে, ভাই বোন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলিম ভাইদের কাছে আমার সালাম পৌঁছাবেন এবং অন্যান্য ভাই বোনদেরকেও, যারা অন্য ধর্মাবলম্বী, তাদেরকেও দাওয়াত করবেন, তাদেরকে আমন্ত্রণ জানাবেন। তারা নিকটবর্তী স্থানে থেকে আমরা কিভাবে খাই, কিভাবে চলি, কিভাবে ইবাদত করি, কিভাবে দাসত্ব করি, কিভাবে কথা বলি, সবকিছু তারা প্রত্যক্ষ করবে। তাহলে তারা ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হবে। সবাইকে আসতে বলেন, সবাইকে আমন্ত্রণ জানালাম, দেশবাসীকে আমন্ত্রণ জানালাম। বিশ্ব শরীফের সময় আসুন আমরা দেশের বৃহত্তর স্বার্থকে সমুন্নত রাখার জন্য আমরা সেই চেতনাকে শানিত করি। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি। আমি যদি আপনাদেরকে আহ্বান করি, আপনারা আগুনে ঝাঁপ দিবেন। আমি যদি আপনাদেরকে আহ্বান করি, আপনারা পানিতে ঝাঁপ দিবেন। আমি যদি আহ্বান করি দেশের বৃহত্তর স্বার্থে, আপনারা ঢাকায় পদযাত্রা করবেন এবং আপনারা আমি যা হুকুম করি অক্ষরে অক্ষরে পালন করবেন। নিশ্চয়ই করবেন, সেটা আমি জানি। শুধু আপনারা না, আমার দেশবাসী সবাই করবে। কারণ 1998 সালের নির্বাচনের কথা স্মরণ করেন, 2008 সালের নির্বাচনের কথা স্মরণ করেন। ঘটনা কি ঘটেছিল সাংবাদিক ভাইরা সবই জানে, আমার সাথেই ছিলেন ওরা। অতএব এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়।
নির্বাচন আমাদের কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় ক্ষমতায় কে গেল আর কে থাকলো, এটা আমাদের মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমাদের দেশের স্বার্থ। আমরা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছি, দেশের স্বার্থকে প্রাধান্য দেই এবং দিতেই থাকবো। দেশের কল্যাণে, দেশের বৃহত্তর স্বার্থে যা করার জাকের পার্টি তাই করবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষে আমি আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে দিয়ে দেন। মিটিং আছে ভাই।